হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত রয়েস কোচিংয়ে অনলাইন প্ল্যাটফর্মে। তোমরা জানো ডাব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন সেটা অলরেডি রিলিজ হয়েছে এবং আজকে আমাদের এই আলোচনাটা ডাব্লিউবিসিএস 2021কে লক্ষ্য করি, ঠিক আছে? তো অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। 24 ডিসেম্বর থেকে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে হচ্ছে জানুয়ারি 15 পর্যন্ত। অনলাইনে চলবে 15 এবং অফলাইন মোডে যদি কেউ করতে চাও তো ডাব্লিউবিসিএস 2021-এর ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। এর টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে 16 জানুয়ারি অবধি। আর টেন্টেটিভ ডেট তোমাদের অলরেডি ডিক্লেয়ার হয়েছে, মার্চ অ্যান্ড এপ্রিল। ডেট এখনো হয়নি, মার্চ অ্যান্ড এপ্রিলে বলা হয়েছে। তো ডাব্লিউবিসিএস অনেকেই স্বপ্ন, ডাব্লিউবিসিএস থেকে শুধুমাত্র একটা জবের বা একটা চাকরির পর্যায়ে ভাবাটা ভুল। এটা একটা স্বপ্ন, এটা একটা সম্মান, ঠিক আছে? তো অনেকেই স্বপ্ন দেখো বা অনেকেই ভাবো হয়তো এত বড় সিলেবাস সেটা কি করে কমপ্লিট হবে। তো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা জানো রয়েস কোচিং যা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোচিং অ্যাপস আর কি, টিচিং অ্যাপস। এটা এই মুহূর্তে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত রয়েছে এবং প্রতিনিয়ত আরও ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো আমাদের তরফ থেকে আমরা একটা কি করছি, কুইক রিভিশন পিরিয়ড তোমাদের জন্য এই প্রিলিমিনারি থেকে টার্গেট রেখে এটা আমরা একটা কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, টার্গেট ডাব্লিউবিসিএস 2021 র্যাপিড রিভিশন কোর্স। বুঝতেই পারছো এটা একটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুপরিকল্পিতভাবে একটা কোর্সটাকে কিভাবে আমরা রিভাইজ করে স্টুডেন্টদের যে সবচেয়ে বড় যে প্রথম বাধা যেটা থাকে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, তোমরা জানো প্রথমে প্রিলিমিনারি হয়, তারপর সেটা মেন্স হয় এবং তারপর ভাইভাতে ডাকা হয়, ঠিক আছে? তারপর সেখানে কোয়ালিফাই করলে কেউ একজন জব সিকিউর করতে পারে। তো ডেফিনেটলি সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কি, প্রিলিমিনারি। তুমি যদি প্রিলিমিনারিতে বা প্রিলিমসে তুমি ক্র্যাক না করতে পারো তাহলে বাকিগুলো তো অধুরা থেকে যাবে। তো এইটা এত বড় পর্যায় এবং এখানেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের মানে পরীক্ষায় তারা অংশগ্রহণ করে এবং সেখান থেকে কিন্তু তোমাদের সিলেক্ট হতে হয়। এবার তো তার জন্য কি হচ্ছে, অনেকে সারা বছর ধরে প্রিপারেশন করে কিন্তু শেষ সময় গিয়ে দেখা যায় তারা কোথাও গিয়ে তারা আটকে যায়, বা তাদের যে রিভিশনসটা থাকে চ্যাপ্টার ওয়াইজ, যে রিভিশন তাদের কিভাবে করতে হয় বা যে পরিকল্পনা করে আর কি যে পড়াটা করতে হয় সেই পরিকল্পনাহীনতা কিন্তু দেখা যায়, ঠিক আছে? যার ফলে তারা কিন্তু প্রিলিমিনারি তারা ক্র্যাক করতে পারে না, ঠিক আছে? তো এইটা বিগত কয়েক বছরের ট্রেন্ড যদি দেখা যায়, একটা ছোট্ট উদাহরণ আমি দিই, যে একটা সময় ছিল যখন আজ থেকে 3-4 বছর আগে অবধি বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন শিক্ষকরা বলে থাকো যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে যদি তুমি কোয়ালিফাই করতে চাও তো তোমাকে 120+ অ্যারাউন্ড কিন্তু প্রিলিমসে তোমাকে অ্যাচিভ করতে হবে। তো সেটাকে কিন্তু গত বছরের যে কাট অফটা ছিল আর কি, মানে গত বছর বলতে এই বছরই আর কি, 2020 যে প্রিলিমসের যে কাট অফটা ছিল সেটা কিন্তু ভুল প্রমাণিত করেছে। তো ইট ওয়াজ এ হিউজ কাট অফ, 134 অ্যারাউন্ড, ঠিক আছে? তো ফর জেনারেল স্টুডেন্টস, তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে কোনো একটা সীমাবদ্ধতার মধ্যে যদি বা কোনো একটা লিমিটেশনের মধ্যে যদি তুমি তোমার প্রিপারেশনটা রাখো তাহলে কিন্তু সেক্ষেত্রে কোয়ালিফাই করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। তাহলে তোমাকে পড়তে হবে, অবভিয়াসলি একটা পরিকল্পনা নিয়ে প্ল্যানিং ওয়াইজ পড়তে হবে এবং তোমাকে কিন্তু এক্সপার্ট যারা রয়েছে, যারা এই লাইনের সাথে দীর্ঘদিন ধরে যারা যুক্ত, তারা অ্যাজ এ টিচার হতে পারে, তারা অ্যাজ এ স্টুডেন্ট হতে পারে, যেভাবে যারা যুক্ত তাদের কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী যদি তুমি কাজটা করো বা পড়াশোনাটা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কোয়ালিফাইং যে ব্যাপারটা থাকে প্রিলিমসে সেটা সোজা হবে। এবং এই ব্যাপারেই কিন্তু আমরা আশাবাদী, যেহেতু আমি ব্যক্তিগতভাবে তোমাদের এর আগেও শেয়ার করেছি যে বহুদিনের অভিজ্ঞতা অ্যাজ এ স্টুডেন্ট প্লাস অ্যাজ এ ফ্যাকাল্টি প্লাস আমাদের যারা বাকি ফ্যাকাল্টিজরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই লাইনের সাথে যুক্ত রয়েছে। ডাব্লিউবিসিএসটাকে তারা টার্গেট করে বহু স্টুডেন্টদের তারা কোয়ালিফাই করে দিতে সুবিধা করে দিয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটা তো কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট তোমরা, বা বিশাল একটা সুযোগ আমি তোমরা বলবো। অ্যাচিভমেন্ট আমাদের জন্য তো বটেই, স্টুডেন্টরা যখন সাকসেসফুল হয় তার থেকে বড় আনন্দ কোনো ফ্যাকাল্টির এর থেকে বড় আনন্দের কিছু থাকে না। ঠিক তেমনি স্টুডেন্টদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে র্যাপিড রিভিশন কোর্স রয়েস কোচিংয়ের তরফ থেকে, আমি আগেই বললাম রয়েস কোচিং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 স্টাডি অ্যাপস, তার মাধ্যমে করা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা পাবে লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডিং ক্লাসেস পাবে, এছাড়া পিডিএফ তো অবভিয়াসলি, এবং যেটা সবচেয়ে আকর্ষণীয় বলে আমার ব্যক্তিগত
ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট সিরিজটা কিন্তু এক্সপার্ট, মানে আমি ব্যক্তিগতভাবে অনেক সিলেক্টিভ ওয়েতে তৈরি করি, এবং আমি এর আগেও ক্লাসের মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যে আমার সাথে যেসব এই রয়েস কোচিংয়ে যেসব স্টুডেন্টরা এর আগে যুক্ত ছিল বিভিন্ন পরীক্ষা, তারা কিন্তু এই যে মক সিরিজগুলো, ঠিক আছে, যা তার মাধ্যমে কিন্তু তারা অনেক সুবিধা অর্জন করতে পেরেছে। তো এই যে পুরো সিরিজটা, এই যে পুরো কোর্সটা, এটা কিন্তু খুব সীমিত সময়ে সুপরিকল্পিতভাবে রয়েস কোচিং এনেছে। এবং এটা যে কিভাবে হবে, দেখো এর বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, জাস্ট তোমরা জানো যে ডাব্লিউবিসিএস এ প্রিলিমসের যে কোশ্চেনের টাইপগুলো হয়, বা কোশ্চেনের যে পার্টগুলো হয়, কোন পার্ট থেকে কিভাবে সাবজেক্ট ওয়াইজ করবে, তো সেটার একটা জাস্ট আলোচনা আমি তোমাদের মৌখিকভাবে করে রাখি। দেখো প্রিলিমস যেটা হয়, প্রিলিমস হয় 200 মার্কসে হয়। টোটাল কোশ্চেন্সও তোমার ওখানে 200 থাকে, অ্যান্ড ডিউরেশন মানে টাইম যেটা থাকে সেটা 2 ঘন্টা 30 মিনিটের হয়। এবার দেখো সবচেয়ে যদি ইম্পর্টেন্ট পার্ট বলে তুমি শুরু করো, তাহলে আমি যেটা ব্যক্তিগতভাবে বলি, ইংলিশ কম্পোজিশন। কেন ইংলিশ কম্পোজিশন? আবার আমি বলছি, ইংলিশ কম্পোজিশন হচ্ছে শুরু করে মানে পরীক্ষা কোশ্চেন মডেল তোমরা পাবে ইংলিশ কম্পোজিশন দিয়ে শুরু হয়, 25 মার্কস। তো এই 25 মার্কস শুধুমাত্র ইংলিশ থেকেই থাকছে, এবং একটা সাবজেক্ট থেকেই থাকছে। এবং এই যে ইংলিশের যে পার্টটা রয়েছে, এইটার জন্য কিন্তু আমাদের বিশেষজ্ঞ স্যার রয়েছেন, ফ্যাকাল্টিজ রয়েছেন, তিনি কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু গাইড করবে। এবার আমি অনেককেই বলতে শুনেছি, বিগত অনেক বছরের অভিজ্ঞতা অ্যাজ এ স্টুডেন্ট প্লাস বিভিন্ন নামি দামি ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকার সুবাদে, যেটা স্টুডেন্টরা বলে থাকে যে অনেকেই কিন্তু ইংলিশটাকে প্রচণ্ড ভয় পায়, এবং তারা এরকমও অনেক স্টুডেন্ট দেখেছি যারা 26 থেকে শুরু করে, মানে ইংলিশটাকে পুরোপুরি অ্যাভয়েড করে। তো এই জায়গাটা কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে, কেন ইংলিশ এমন একটা পার্ট যেটা কিন্তু তোমাকে কোয়ালিফাই হতে কিন্তু প্রভূত তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো সুতরাং এই জায়গাটা বেসটা এবং কিভাবে তোমরা প্রিপারেশন করবে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এর জন্য আমাদের অভিজ্ঞ টিচার রয়েছেন, ফ্যাকাল্টিজ রয়েছেন, তারা কিন্তু তোমাদের একটা গাইডলাইন তৈরি করে দেবে যে কিভাবে করবে। আমার পার্ট যদি আসে, এছাড়া জেনারেল সায়েন্সেরও আলাদা করে প্রোভাইড করা হবে, সায়েন্সের ফ্যাকাল্টিজ রয়েছে, সেরা তারা পুরো তোমাদের 25 মার্কস সেখানে রয়েছে সায়েন্স থেকে, সেখানে তোমাদের গাইড করে দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা জানো আমাদের আমি খুব আনন্দের সাথে এটা বলছি যে রয়েস কোচিংয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি, ঠিক আছে, আমি আলাদাভাবে কারোর নাম কিভাবে উল্লেখ করতে পারি, কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টি তাদের দায়িত্ব সহকারে, তাদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আনন্দ সহকারে, এবং স্টুডেন্টরা সবচেয়ে বড় হচ্ছে তারা স্যাটিসফাইড, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের ম্যাডাম রয়েছেন, তিনি তোমাদের পুরো গাইড করে দেবেন, ওই জায়গাটা তোমরা কিন্তু ফুল মার্কস তোমরা ওখান থেকে অ্যাচিভ করতে পারবে। এইবার দেখো যদি আমি বলি ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে যদি দেখো, তো 200টা কোশ্চেন থাকছে, 200 মার্কস থাকছে, টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এবার এখানে দেখো আমি যদি দেখি এই পার্টটা, মানে আমি যেই জায়গাটা তোমাদের গাইডেন্স করব, আমি আমার বিষয়গুলোকে কিভাবে একটা রোল করে কিভাবে সেটা উইদিন লিমিটেশন পিরিয়ডের মধ্যে সেটা করাবো, তার একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি দেবো, ঠিক আছে। দেখো জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি উইথ ইকোনমিক্স, ন্যাশনাল হিস্ট্রি, দেখো দুটো পার্ট তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি। এবার দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স, স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে 25 মার্কস কিন্তু তোমার ক্যারি করছে, ঠিক আছে। তো ইন্ডিয়ান পলিটিক্স উইথ ইকোনমিক্স, এটা তো তোমার 25 মার্কস ক্যারি করছে। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ হিস্ট্রির পার্ট, সেখান থেকে তোমার 50 মার্কস পাচ্ছ, যেখান থেকে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু সেখান থেকে তুমি আলাদাভাবে 25 মার্কস পেয়ে যাচ্ছ। এবং এই যে ইন্ডিয়ান হিস্ট্রি, এটাতে বেসিক্যালি তোমার এনশিয়েন্ট পার্ট এবং মিডিয়েবল পার্টটাকে এটার মধ্যে ক্যারি করে, বাট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে কিন্তু আরও বেশি, মানে 25 মোর দ্যান, মাঝে মাঝে কি হয়ে যায়, মোর দ্যান 25 মার্কস কিন্তু এই পার্টটার থেকে ক্যারি করে। তো সুতরাং এইগুলো পড়ার একটা বিশিষ্ট পদ্ধতি আছে, সেটাকেই আমি তোমাদের সামান্য খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা বুঝিয়ে দিই। দেখো আমি আগে পলিটিক্সটা ধরলাম, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি যেটা রয়েছে, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই জায়গাটা আমাদের পড়তে হয়। এবার দেখো এই কম সময়ের মধ্যে আমি কিভাবে রিভিশন করাবো, মানে আমি যদি এখন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করতে যাই, সেক্ষেত্রে কিন্তু তোমার সময়টা বেশি লেগে যায়। 3 মাসের মধ্যে ডাব্লিউবিসিএস এর যে পুরো পার্টটা থাকে সেটা কিন্তু কমপ্লিট করা এক প্রকার অসম্ভব, ঠিক আছে। তো কিন্তু সেটাকে যদি একটা সুপরিকল্পিত হবে, যেহেতু এটা কুইক রিভিশন ক্লাস, সেই জন্য কি করা হয়েছে, এটাকে একটা প্ল্যানিং করা হয়েছে। কিরকম আমি প্ল্যানিংটা বানিয়েছি, ধরো
তুমি যখন তুমি পার্ট 5 যখন পড়ছো, পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ কিসের সাথে? ইউনিয়ন, ঠিক আছে? ইউনিয়ন, কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা, কেন্দ্রীয় সরকার, এই সমস্ত। আবার পার্ট 6-এ যদি তুমি চলে আসো, একই মেকানিজম নিয়ে কিন্তু সেটা রাজ্য স্তরে চলে আসে। তাহলে তুমি যখন পার্ট 5 এবং পার্ট 6 এই দুটোকে নিয়ে তুমি যখন রিলেটিভ স্টাডি করবে, এইভাবে যখন পড়তে হবে, এইভাবে যদি যখন তুমি পড়বে, তখন কিন্তু তোমার অনেকটাই সুবিধা হয়ে যাবে এবং অনেকটাই কম সময়ে তুমি কিন্তু পুরো জিনিসটাকে কভার আপ করতে পারবে। আমি যদি বলি, দেখো তোমরা জানো রাজ্য স্তরে কে রয়েছে? রাজ্য স্তরে আমি যদি দেখি দেশের সর্বোচ্চ নাগরিককে, প্রেসিডেন্ট, তাই তো? তো তিনি হচ্ছে প্রথম নাগরিক, আবার তিনি এক্সিকিউটিভ হেড অফ দ্য কান্ট্রি। আবার তুমি রাজ্য স্তরে যদি চলে আসো, রাজ্য স্তরেও তুমি যদি দেখো রাজ্যের প্রধান নাগরিক কাকে বলা হয়, এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট যদি বলা হয়, সেটা হচ্ছে গভর্নর। তাহলে এদের মধ্যে যদি তুমি একটা সম্পর্ক স্থাপন করে, এই যে প্রেসিডেন্ট এবং গভর্নর, এদের মধ্যে কিভাবে তুমি সম্পর্ক স্থাপন করবে, এদের কিভাবে ক্ষমতাগুলোকে তুমি আলাদা করবে, বা কোথায় কিভাবে কে বিশেষ ক্ষমতা ভোগ করছে, এইটাকে যদি তুমি আলোচনার পর্যায়ে আনতে পারো, তাহলে দেখো একটা ক্লাসের মধ্যে আমি কি করলাম, এখানে গভর্নর প্লাস আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে তাকে নিয়ে কিন্তু আমি আলোচনাটা সেরে ফেলতে পারলাম, ঠিক আছে? ঠিক অনুরূপে তুমি যদি দেখো দেশের যে কার্যকরী প্রধান যদি বলো, দেশের ক্ষেত্রে গভর্নমেন্টের কার্যকরী প্রধানও তুমি বলতে পারো, সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। আবার রাজ্য স্তরে যদি তুমি চলে আসো, সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে যে কার্যকরী প্রধান তিনি হচ্ছেন কি? মুখ্যমন্ত্রী। তাহলে এই যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এনাদের মধ্যে ক্ষমতার আর কি কি অন্তর রয়েছে, বা কোথায় তাদের সিমিলারিটিস রয়েছে, তারা কিভাবে কাজ করছে, এই যে পুরো ফাংশনিংটা, এটাকে যদি তুমি একসাথে রিলেটিভলি স্টাডি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু অনেকটাই তুমি অ্যাডভান্টেজ হবে। এবার হ্যাঁ, কিছু কিছু জায়গা তোমাকে স্পেশালি ফোকাস করে বলে দেওয়া হবে, যেগুলো কিন্তু অবশ্যই তোমাকে হাইলাইট করে বলে দেওয়া হয় যে এইটা আসবে, এবং তুমি মিলিয়ে দেখবে যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তখন তুমি দেখতেই পাবে, মিলিয়ে দেখবে যে হ্যাঁ স্যার বলেছিলেন এই জায়গাটা, এটা কিন্তু ফোকাস হচ্ছে। এইটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঠিক আছে? তো এর ফলে কি হবে, এইভাবে পড়ার ফলে তুমি যা প্রিপারেশন নিয়ে আছো, যে পর্যায়ে থাকো না কেন, শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তুমি একটা বিশাল অ্যাডভান্টেজ গেইন করতে পারবে। এবং কাট অফসে চিন্তা না করে, আমি সবসময় একটা স্টুডেন্টদের বলে থাকি, যেটা অনেকে আমাকেও জিজ্ঞেস করে থাকে যে স্যার কত কাট অফ হবে স্যার, 120 130। তো আমি সবসময় একটা কথায় বিশ্বাস করি এবং বলেও থাকি, নিজেও চেষ্টা করি করার, অবশ্যই, যে কাট অফের উপর কখনো বিশ্বাস করো না। কাট অফটা অনেক সময় কোশ্চেন কত স্টুডেন্ট দিয়েছে, কোশ্চেনের মান কিরকম, এটার উপর ডিপেন্ড করে। তো ইটস বেটার যে তুমি প্রিপারেশনটা সেই লেভেলে রাখো যে কাট অফ যাই হোক তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এই কনফিডেন্সটা তোমাকে ক্যারি করতে হবে, এবং এই কনফিডেন্সটা তখনই তোমার আসবে যখন তুমি সঠিক পদ্ধতিতে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে। তো এইটা আমি জাস্ট একটা তোমাকে উদাহরণটা রাখলাম। ঠিক তেমনি জিওগ্রাফির ক্ষেত্রে দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা যদি দেখো, দুটো পার্টে আমরা যদি পুরো জিনিসটাকে ভাগ করি, একটা যদি দেখি স্ট্যাটিক জিকের পার্ট, একটাকে যদি দেখি প্র্যাকটিক্যাল পার্ট, যেখানে তোমাকে গ্রাফ করে বা তোমার ম্যাপ এঁকে সেখানে তোমাকে বুঝতে হবে। তো এইভাবে যদি স্টাডি করছো, ধরো তুমি ইন্ডিয়ার রেসপেক্টে যে নর্দার্ন পার্টটা রয়েছে সেটা পড়ছো, তার সাথে সাথে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্টটাকে তুমি রিলেট করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? সেই সাথে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলটা, তুমি যখন যে ফিজিওগ্রাফিক পার্টটা রয়েছে সেটা যখন ইন্ডিয়ার পড়ছো, তার সাথে সাথে তুমি কি পড়ছো? ওয়েস্ট বেঙ্গলেরটা পড়ছো। তাহলে এই যে কম্পারিজনটা, এটা কিন্তু কোনো সোজা বিষয় নয়, এবং এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই মুশকিল, তারা অনেক সময় গুলিয়ে ফেলে, তারা বুঝতে পারে না। এখানেই কিন্তু একটা কি হচ্ছে, একজন যে বিশেষজ্ঞ থাকে তার ভূমিকাটা, মানে তার ভূমিকা চলে আসে, যে কিভাবে এটাকে রিলেট করে স্টাডি করতে হবে, যাতে উইদিন মানে ফিউ ডেইজ বা উইদিন ফিউ মান্থস এটাকে আমরা কি করতে পারি, কভার আপ করতে পারি, ঠিক আছে? তো এই পদ্ধতিগুলো যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে যদি তোমরা প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু অনেকটাই সোজা হবে বলে আমি বিশ্বাসী, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসী, এবং আমরা বিশ্বাসী। কারণ আমরা একটা টার্গেট সেট করেছি যে এই বছর আমরা মানে অলরেডি অনেক সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয়েছে WBCS প্রিলিমসের থেকে, এবং ইটস এ বিগ অ্যানাউন্সমেন্ট যে আগামী জানুয়ারি 2 থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে WBCS অ্যাপসের মাধ্যমে, প্রিলিমস রিলেটেড। তো আর যারা এখনো ভাবছো যে না আমি হয়তো আগের বার আমি ক্র্যাক করেছি, বা তার আগের বছর আমার অভিজ্ঞতা রয়েছে, ইট উড বি ভেরি ইজি, খুব সোজা, তাদের একটা কথা আমি তাদের বলে রাখি, যে কোনো কিছু কিন্তু সোজা হতে চলছে না। কারণ এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা গেছে, যার ফলে কম্পিটিশন কিন্তু আরো হাই হবে, এবং আগামী দিনে কিন্তু কাট অফটা কিন্তু যদি কমে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই স্টুডেন্টরা ভাগ্যবান নিজেদের মনে করবে, কিন্তু যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কমপ্লেনের কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তো এটা আমি অবশ্যই তোমাদের ভয় দেখাচ্ছি না।
না, কিন্তু মাথায় রাখতে হবে সঠিক প্রিপারেশন যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তারা কাট অফের দিকে তাকাবেই না। ঠিক আছে, তো এটাই বলার উদ্দেশ্য ছিল, তোমাদের প্রিপারেশনটাকে তোমরা সঠিকভাবে পরিচালনা করো। নেক্সট দেখো, তুমি যদি দেখো ইন্ডিয়ান পলিটিক্স যে পার্টটা বললাম, এবার ইকোনমিক্সের পার্টটা দেখো। এবার ইকোনমিক্স থেকে খুব কম কোশ্চেনই ডাব্লিউবিসিএস প্রিলিমসে দিয়ে থাকে, সাধারণত পলিটিক্স থেকে ম্যাক্সিমাম পার্টটা কভার আপ করে। তাই বলে যে ইকোনমিক্সটা তুমি ছেড়ে দেবে বা ইকোনমিক্সটা সম্পর্কে আমি দেখি স্টুডেন্টদের একটু ভীতি কাজ করে, স্যার ইকোনমিক্স আমার জানা নেই বা এই বিষয়টা একটু তারা অ্যাভয়েড করে যায়। কিন্তু আমি তোমাকে বলছি ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু ভেরি মাচ স্কোরিং। ঠিক আছে, ইকোনমিক্সটার যে পার্টগুলো রয়েছে তোমাকে বেসিক মানে তোমাকে জানতে হবে যে কোন পার্টগুলো পড়লে সেখান থেকে যাবে। হ্যাঁ, ইকোনমিক্সের তোমাকে যে পুরো বই পুরো যে কাভার আপ করতে হবে, পুরো যে পার্টগুলো রয়েছে সব কটা পার্ট পড়তে হবে এরকমও নয়, কিন্তু তোমাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হবে যে এই জায়গাগুলো পড়ো, এই জায়গাগুলো হাইলাইট করো। ঠিক আছে, তো কম সময়ের মধ্যে এই যেই জায়গাগুলো কুড়িয়ে দেওয়া হবে, যেগুলোর থেকে কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু ডেফিনেটলি ওখান থেকে পাবেই, এবং অবশ্যই তার সাথে যে মক সিরিজগুলো থাকবে সেগুলোর পরীক্ষা যখন তোমরা দেবে অবশ্যই তোমাদের সেই কনফিডেন্স যেটা থাকে সেটা কিন্তু বুস্টিং হবে। ঠিক আছে, তো এইটা শুধুমাত্র তাদের জন্য নয়, এই যে সেগমেন্টটা আমি করছি আজকে এটা শুধুমাত্র তাদের জন্য নয় যারা একদম নতুন নিউ কমার্স ডাব্লিউবিসিএস এর 2021-এ প্রথমবার বসবে, এটা তাদের জন্যও বটে যারা অলরেডি আগে হয়তো এক দুবার কোয়ালিফাই করেছে কিন্তু তারা মনে করছে যে কি করব, বা গত বছর মানে এই বছরের যে কাট অফটা এসেছে হাই কাট অফ, সেখান থেকে তারা মনে করছে যে হয়তো আরেকটু কঠিন হয়ে পড়লো, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা সঠিক পদ্ধতিতে তোমরা প্রিপারেশন নিয়ে যাও। অবভিয়াসলি তোমরা যুক্ত হলে এই যে পার্টগুলো রয়েছে এইগুলোর সাথে তোমরা রয়েস কোচিং এর যে আর কি সুন্দর পরিকাঠামোগত যে পড়াশোনার পদ্ধতি রয়েছে তার তোমরা পার্ট হতে পারবে এবং তোমরা নিজেরাই কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো আমি সাধারণত যদি আমার পড়ানোর পদ্ধতি দেখো, যদি আমি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যখনই পড়ানো স্টার্ট করি আমি সবসময় এমনিতে সাধারণত যে কোনো ইনস্টিটিউশনে তুমি যাবে সেখানে কিন্তু এনশিয়েন্ট পার্ট থেকে শুরু করে, বাট অন মাই ওপিনিয়ন তুমি যখন ডাব্লিউবিসিএস বলছো আমি কিন্তু সবসময় ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম যেটা রয়েছে সেখান থেকে শুরু করি। তার কারণ আমি কিন্তু মার্কস ভিত্তিক পড়াই, আমি জানি কিভাবে পড়লে পাস করতে পারবে এবং আমার রেকর্ডও কিন্তু সেটাই বলছে। আমি শুধুমাত্র মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে নয়, অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসাবে নয়, আমি কিন্তু অ্যাজ এ টিচার হিসাবে বা অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে এই জায়গাটা রিমার্ক করি যে কোন কোন জায়গাগুলো পড়লে কিন্তু তোমরা কমন পাবে। এবং মানে সৌভাগ্যবশত এখনো অবধি এরকম ঘটনা ঘটেছে যে স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে বেরিয়েও কিন্তু তারা ইনফর্ম করতে আরম্ভ করছে যে স্যার আপনি যা যা বলেছিলেন ওই জায়গাগুলো এসে। এবং আলোচনার লেভেলটাকে আমাদের এই জায়গাটা রাখতে হবে যে যাতে কোনো জায়গায় তোমার কাছে কি না থাকুক, অজানা না থাকুক। মাথায় রাখবে শুধুমাত্র বইয়ের যে বইগুলো তোমাদের প্রোভাইড করা হয় সেই বই পড়ে কিন্তু ডাব্লিউবিসিএস কে কভার করা খুব মুশকিল, কারণ এই ক্ষেত্রে তোমার জ্ঞানটা থাকা দরকার। জ্ঞান মানে তুমি কোথা থেকে পড়বে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কোনো পার্টিকুলার সিলেবাস কিছু হয় না, তোমার মানে কেউ বলতে পারবে না যে এই জিনিসটা দেবে না বা এটা অপ্রয়োজনীয়। তোমাকে মাথায় রাখতে হবে কোনটা বেশি প্রয়োজনীয় সেটা জানতে হবে, অপ্রয়োজনীয় থেকে তোমাকে জানতে হবে কোনটা বেশি প্রয়োজনীয়, তোমাকে সেই জায়গাটা ফোকাস করতে হবে এবং যেটা তোমার মনে হবে একটু লেস ইম্পর্টেন্ট, কম আর কি গুরুত্বপূর্ণ, সেটাকে তোমাকে সেকেন্ড স্টেপে রাখতে হবে। এইভাবে প্রিপারেশনটা করতে হয়। এইবার একজন স্পেশালিস্ট যে থাকে বা যে ফ্যাকাল্টি থাকে তার পক্ষেই এটা মানে বলা সম্ভব যে এই পরীক্ষার জন্য এই জায়গাটা এইবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আইএনএম পার্টটা রয়েছে এই জায়গাটার থেকে আমি শুরু করি এবং এখানে কয়েকটা জায়গা আছে যেখান থেকে কোশ্চেন দেবেই দেবে। এবং পড়ার পদ্ধতি যদি তুমি দেখো আমি তোমাদের একটা খুব সীমিতভাবে বলে দিচ্ছি, কেন সবাই যে আর কি আগের থেকে জেনে আছে বা সবাই যে নতুন আছে তারা আশা করছে যে আমি প্রথমবারে পেয়ে যাব এরকম নয়। এটা কিন্তু এমন একটা জায়গা যেখানে কম্পিটিশনটা খুব হাই হয়, তো সুতরাং নলেজটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমি প্রিপারেশনটা করব আমি তোমাদের জাস্ট একটা জানিয়ে রাখি। দেখো তুমি যখন ন্যাশনাল মুভমেন্ট পড়ছো তুমি কিভাবে পড়বে, তুমি হ্যাঁ আমি কেউ বলে স্যার আমি যে রিভোল্টগুলো ছিল সেখান থেকে আমি শুরু করি, ঠিক আছে, তারপর আমি মহাবিদ্রোহ যাই, এইভাবে পড়ে। আমি তাদের বলি ইটস ইজ ওকে, তুমি এইভাবে পড়তে পারো। বা তুমি যদি দেখো তুমি আরেকটু এদিকে চলে আসো, যদি তুমি মহাবিদ্রোহের পর থেকে দেখো সবার আগে তুমি শুরু করবে যে ইন্ডিয়ান ন্যাশনাল যে
কংগ্রেস ছিল, কংগ্রেসটাকে তুমি হাইলাইট করো। এবার কংগ্রেসটা তুমি যখন পড়ছো, কংগ্রেসের যে সেশনগুলো ছিল তার সাথে সাথে যে সমসাময়িক যে ইম্পর্টেন্ট লিডার্সগুলো ছিল তাদের সম্পর্কে জানো, যে কন্টেম্পোরারির যে হিস্ট্রিগুলো ছিল সেই সময় কংগ্রেসের চলাকালীন যখন আর কি যেসব অর্গানাইজেশনগুলো সেই সময় তৈরি হয়েছে তাদের ফাংশনসগুলো জানো, তাদের যে নেতাগুলো ছিল তাদের সম্পর্কে জানো, ঠিক আছে, তাদের লিডার্স, তাদের পয়েন্ট অফ ভিউ কী ছিল, এইগুলো তুমি অ্যাসোসিয়েটেডলি বা কন্টেম্পোরারি তুমি জানতে থাকো। তাহলে কি হবে, তোমার শুধুমাত্র জাতীয় কংগ্রেস তুমি পড়লে না, তার সাথে যে আদার পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার অ্যাকনোলেজেবল হলো, ঠিক আছে। এছাড়া তুমি যদি দেখো বিশেষত যদি দেখো তুমি পুরো কংগ্রেসের পরবর্তী পার্ট যদি দেখো, মানে আফটার 1917 তুমি যদি দেখো ওই পার্টটা, সেখানে কিন্তু পূর্ববর্তী গান্ধীয়ান ফেজের আন্ডারে চলে আসে। তো তুমি যদি গান্ধীজিকে পুরো কাভার আপ করো, এবার গান্ধীজিকে পড়ার কতগুলো পদ্ধতি রয়েছে যেটা স্টুডেন্টরা ভাবে হয়তো আমি একটু বই থেকে পড়ে নিলাম, গান্ধীজি সম্পর্কে পড়ে নিলাম, ওইভাবে কিন্তু হবে না। গান্ধীজিকে পড়তে গেলে তোমাকে আলোচনায় আসতে হবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। WBCS এমন একটা পার্ট যেখানে আলোচনা ছাড়া কিন্তু কিছু করা সম্ভব নয়। শুধুমাত্র পড়ে কিছু নোটস কালেক্ট করে কিন্তু এটা সম্ভব নয়, তোমাকে আলোচনা করতে হবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে, আলোচনাগুলোকে বুঝতে হবে। গান্ধীজি পড়তে গেলে, গান্ধীজি যখন তুমি পড়ছো তার সাথে তার সমসাময়িক যে নেতৃত্ববৃন্দ ছিল তাদের সাইকোলজি তোমাকে বুঝতে হবে। মোর ইম্পর্টেন্টলি গান্ধীজির সাথে নেতাজি, আমাদের শ্রদ্ধেয় নেতাজি, তার যে একটা দ্বন্দ্ব, তোমরা জানো এটা ইতিহাস চর্চিত একটা দ্বন্দ্ব, ঠিক আছে। সেই সময় দ্বন্দ্ব মানে তাদের আইডিওলজিক্যাল দ্বন্দ্ব ছিল, তাদের মতাদর্শগত দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না। মতাদর্শগত দ্বন্দ্ব সবার মধ্যেই থাকতে পারে, কিন্তু এই যে তাদের সাইকোলজিক্যাল অর্ডারটা, সেটা কিন্তু তোমাকে স্টাডি করতে হবে, রিলেটিভলি তোমাকে স্টাডি করতে হবে, তবেই তুমি কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারবে যখন তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন দেবে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। আবার তুমি যখন মহাত্মা গান্ধী পড়ছো তার সাথে সাথে যখন পার্টিশনের ফেজটা আছে সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ, তুমি যেমন জাতীয় কংগ্রেসের সবচেয়ে বৃহত্তম নেতৃত্ব বলতে তুমি মহাত্মা গান্ধী বোঝাচ্ছ, তেমনি মুসলিম লীগের বৃহত্তম নেতৃত্ব বলতে বা নেতা বলতে তুমি কাকে বোঝাচ্ছ, মোহাম্মদ আলী জিন্নাহকে বোঝাচ্ছ, বুঝি আমরা। তো তার যে সাইকোলজিক্যাল ব্যাপারটা ছিল, যে গান্ধীজির সাথে কেন এত মতবিরোধ সেই সময় হলো, যেখানে গান্ধীজি তাকে অনেকভাবে চেষ্টা করেছিল যাতে পার্টিশনটা না হয়, বা কি সিস্টেমটা সেই সময় হয়েছিল বিফোর পার্টিশন, এই সময়টা কিন্তু তোমাকে গল্পের মতো তোমাকে কিন্তু আলোচনার মাধ্যমে, মানে আলোচনা সবাই যেমন অংশগ্রহণ করে, মানুষ গল্প শোনে বা গল্পে অংশগ্রহণ করে, সেরকম কিন্তু তোমাকে সেইভাবে প্রিপারেশনটা রাখতে হবে, যাতে ভেতর থেকে কনসেপচুয়াল কোশ্চেন যদি দেয় তোমাকে, তুমি তার অ্যান্সার করতে পারো। তাই এইভাবে যদি তুমি প্রিপারেশনটা রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই যে মডার্ন পার্ট যেটাকে আমরা বলি, বা মডার্ন পার্টের থেকে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টসের যে পার্টটা আমি বলছি, সেটা কিন্তু তুমি এইভাবে তুমি প্রিপারেশনটা করতে পারো। এরপর দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, যেটাকে 25 মার্কস বলে আমি মার্ক করেছি, এখানে এনশিয়েন্ট এবং মিডিয়েভাল পার্ট রয়েছে। এবার এনশিয়েন্ট পার্ট বলতে দেখো হরপ্পা সিভিলাইজেশন, তারপর ভেদিক সিভিলাইজেশন, তারপর যে ষোড়শ মহাজন পদ বা বিভিন্ন যে এম্পায়ার্সগুলো পরবর্তী হয়েছিল, ইনক্লুডিং যে সাউদার্ন এম্পায়ারগুলো ছিল, দক্ষিণ ভারতের যে বিভিন্ন রাজা ছিল, সেগুলো পড়তে হবে। এইবার এইগুলো পড়ারও পদ্ধতি রয়েছে, এইগুলো যদি তুমি থরলি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু মুশকিল, তোমাকে রিলেটেড স্টাডি করতে হবে। রিলেটেড স্টাডি মিনস তুমি গুপ্তা বংশের সাথে তুমি যদি মৌর্য বংশের তুমি যদি একটা রিলেটেড স্টাডি করো, ঠিক আছে, তাহলে এইভাবে যদি পড়াটা যায় যে এখানে কিভাবে কালচারটা ছিল, এখানে কিভাবে কালচার ছিল। দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে যে পরপর কে ছিল বা প্রথম সম্রাট কে ছিল গুপ্ত বংশের বা মৌর্য বংশের, তুমি ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারো। কিন্তু তোমাকে যদি দেয় সেখানকার সেই সময় যে কন্টেম্পোরারি যে সোসাইটি ছিল সেটা কিরকম ছিল, যে সোসাইটি বিভিন্ন পদগুলো ছিল তার হেড কে ছিল, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তার মানে তুমি গুলিয়ে ফেলো, তুমি হয়তো জেনেছো, তোমার পরীক্ষার হলে গিয়ে ডাউটফুলনেস হচ্ছে যে এটা মৌর্য সাম্রাজ্যের ছিল না এটা গুপ্ত সাম্রাজ্যের ছিল। তাহলে এইভাবে যদি তুমি স্টাডিটা করো, মানে আমি যদি এম্পায়ারগুলোকে আমি রিলেটেড স্টাডি করি এবং সেগুলোর থেকে যদি আমার কনসেপ্টটা বিল্ড হয়, তাহলে কিন্তু আমি অতি সহজেই এই জায়গাগুলো কিন্তু ইজিলি আমি করতে পারবো, ঠিক আছে। ষোড়শ মহাজন পদের ক্ষেত্রে এই জায়গাগুলো চলে আসে, এখানে কিন্তু তোমাদের অনেক ডিটেইলিংয়ে তোমাদের পড়তে হয়, যা কিন্তু সব মনে রাখা প্রায় এক প্রকার ইম্পসিবল, ঠিক আছে। তো এটার জন্যই আলোচনা তুমি যত শুনবে, তোমাদের এর জন্যই রেকর্ডেড ক্লাসে দেওয়া হচ্ছে। রেকর্ডেড ক্লাস এমন একটা জিনিস যেটা কি হচ্ছে, অনেক মানে তুমি বারবার দেখে তোমার যে ডাউটটা থাকবে সেটাকে তুমি ক্লিয়ার করতে পারবে। এছাড়া লাইভ ক্লাস তো অবভিয়াসলি লাইভ ক্লাসে তোমরা সবাই জয়েন করতে পারছো, ইনক্লুডিং
ইনক্লুডিং প্রতি মুহূর্তে স্টুডেন্টরা জিজ্ঞেস করছে স্যার কবে থেকে শুরু হচ্ছে, কখন টাইমিং, সব তোমাদের জানিয়ে দেওয়া হবে। দেখো এখানে একটা স্পেশাল হেল্পলাইন রয়েছে, ঠিক আছে। তো এই হেল্পলাইনে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু এই সংক্রান্ত বিষয়ে অ্যাডমিশন রিলেটেড যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে কিভাবে তোমাদের ক্লাসের আমি পদ্ধতিটা বলে দিচ্ছি কিভাবে পড়ানো হবে, কিন্তু কিভাবে আদার্স যে ইনকোয়ারিজগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা জানতে পারো, ঠিক আছে। আরেকটা যেটা সেটা আমি বলে রাখি, এরপর যদি তুমি মিডিয়েবল পার্টে আসো, তো মিডিয়েবল পার্ট কিন্তু অনেকটা মানে তুমি যদি যে কোনো পার্টে দেখো, তুমি যদি দেখো সুলতান যুগ, তো সুলতান ডাইনাস্টি, সুলতান যে যুগটা ছিল সেটা কিন্তু একটা হিউজ পার্ট, ঠিক আছে। এবং হাজার একটা কোশ্চেন, টু বি অনেস্ট এমন কোশ্চেন আছে না যেগুলো হয়তো তুমি প্রত্যেকবার শুনবে হয়তো নতুন মনে হবে। তো এই ক্ষেত্রে আমি কি করবো স্যার, মানে পুরোটা মুখস্থ রাখতে হবে? একদম না, একদম না, বাজে কথা। যারা বলে ডাব্লিউবিসিএস মুখস্থ করে তারা অনেক বছর ধরে হয়তো তারা ব্যাপারটাকে কন্টিনিউয়েশন করে হয়। ডাব্লিউবিসিএস এমন একটা এক্সাম যে সেটা কিন্তু পুরোপুরি মুখস্থ করে কিন্তু পাশ করা খুবই মুশকিল। আমি বলবো না পারবে না, কিন্তু খুবই মুশকিল। এতে কিন্তু অনেক প্রেশার পড়ে যাবে। তো এইগুলোকে কি করতে হবে? আলোচনা করতে হবে। আলোচনা বলতে কিরকম আলোচনা? আমি যদি তোমাকে যে কটা ডাইনেস্টিস ছিল সেগুলোকে যদি ভাগ করে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যে রাজা মানে যে সুলতানরা ছিল তাদের সাথে কম্পারিজন করে করিয়ে দিই, ঠিক আছে, যে এই বংশে এই সুলতান ছিল, তার এরকম ক্যারেক্টারিস্টিক ছিল, তার শাসন ব্যবস্থা এরকম ছিল, এবং এর সাথে পরবর্তী যে এই জিনিসগুলো এখানে ক্যারি করেছে এবং এরকম এর সাথে এর মিল রয়েছে, এইভাবে যে করে দিই তাহলে কিন্তু কি হচ্ছে, ব্যাপারটা কিন্তু অনেকটাই কিন্তু সহজসাধ্য হয়ে যাচ্ছে। এবং তারপরেও কিন্তু সাজেশনের ব্যাপার চলে আসে। সাজেশন বলতে যে কোন জায়গাটাকে আমি বেশি ইম্পর্টেন্স দেবো, কোন জায়গাটাকে একটু লেস ইম্পর্টেন্স দেবো। তো এইটাই কিন্তু হচ্ছে যারা এক্সপার্ট থাকে, ফ্যাকাল্টিস থাকে, তাদের কাজ। এবং খুব আনন্দের সাথে আমি এটা বলছি যে বিগত কয়েক বছর ধরে আমি এই কাজটা খুব সফলতার সাথে করে আসছি, ঠিক আছে। এবং আমাদের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এই একইভাবে এই একই পদ্ধতিতে অ্যানালাইজ করে এটাকে কিন্তু তোমাদের করানো হবে, ঠিক আছে। তো সবার আগে তোমাকে বুঝতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। 90 তোমাদের যখন বলা হচ্ছে কুইক রিভিশন ক্লাস, দেখো এখানে বলাই রয়েছে র্যাপিড রিভিশন কোর্স। তাহলে র্যাপিড রিভিশন কোর্স মানে এই নয় যে আমি একটা চ্যাপ্টার নিয়ে 4 দিন কাটিয়ে দিলাম। র্যাপিড রিভিশন কোর্স মানে তোমাকে শেষ মুহূর্তের প্রস্তুতি, যার মাধ্যমে তুমি তোমার যে প্রিপারেশনটা রয়েছে, আমি আবার বলছি এটা শুধুমাত্র তাদের জন্য নয় যারা নতুন নিউ কামার বা যারা নতুন প্রথমবার ডাব্লিউবিসিএস বসে তাদের জন্য নয়, তাদের জন্য শুধু নয়, তারাও তো অবভিয়াসলি এটাতে জয়েন করবে, তারা এটার সুফলটা বুঝবে। কুইক রিভিশন কোর্সের মাধ্যমে তারা অনেক তাড়াতাড়ি তারা সেই জায়গাটা পৌঁছে যেতে পারবে। কিন্তু তার সাথে সাথে যারা বিগত কয়েক বছর ধরে হয়তো প্রিপারেশন নিয়ে তারা সফল হতে পারেনি বা পেরেছো, তারা মনে করছে তাদের কনফিডেন্স তারা দেখতে চাও যে কি জিনিস কিভাবে পড়তে হয়, তোমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। রেকর্ডেড ক্লাস, পিডিএফ ক্লাস সবকিছু তোমাদের প্রোভাইড করা হচ্ছে, হেল্পলাইন তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এই হেল্পলাইনে যোগাযোগ করে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য তোমরা পেতে পারো, ঠিক আছে। এছাড়া যদি অনেকের মনে হয় যে না আমি এই মুহূর্তেই আমার এখানে জয়েন করা সম্ভব, তাহলে তুমি এই পদ্ধতি দেখো বলা হয়েছে কোর্স ডিটেইলিং এর সম্পর্কে। তুমি রয়েস কোচিং এর যে অ্যাপসটা রয়েছে সেটাকে ডাউনলোড করে অ্যাড টু কার্ট করে এবং সেখানে দেখা অ্যামাউন্টটা লেখা রয়েছে, খুবই সীমিত আর কি যেটা করা হয়েছে, এত কম আর কি খরচায় আর কি 3 মাসের মতো কোর্সে এটাকে কুইক রিভিশন করে কোনো ইনস্টিটিউট এইভাবে কিন্তু প্রোভাইড করবে না। এবং এত অ্যানালাইজ করা, ঠিক আছে, মাথায় রাখবে পড়ায় হয়তো অনেক জায়গায়, কিন্তু এত অ্যানালাইজ করা যে কিভাবে এটাকে সুসম্পন্ন করা যেতে পারে বা কিভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা কোয়ালিফাই করাতে পারি। তো সেটা কিন্তু আমরা টার্গেট একটা রেখেছি যে যত সংখ্যক স্টুডেন্টকে আমরা কোয়ালিফাই করাতে পারবো তত কিন্তু কি হবে, আরও যে স্টুডেন্ট তারা কিন্তু আগামী দিনে তারা যখন সিভিল সার্ভেন্ট হবে, তারা যখন পার্ট হবে সিভিল সার্ভেন্টে, তখন কিন্তু আমাদের সেটা খুব আনন্দের বিষয় হবে। আর আগেই বলেছি আমি, ডাব্লিউবিসিএসটা শুধুমাত্র একটা জব নয়, এটা কিন্তু একটা সম্মান, এটা কিন্তু একটা স্বপ্ন, যে স্বপ্ন হয়তো লাখ লাখ যুবক যুবতী ওয়েস্ট বেঙ্গলে দেখে থাকে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষমতা বা বাস্তবায়িত করতে পারে সামান্য কয়েকজন, ঠিক আছে। তার কারণ তারা করতে পারে তাদের ধারাবাহিকতা এবং অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি তারা যে পড়াশোনা সেটাকে তারা স্ট্র্যাটেজিক্যালি এক্সিকিউট করে থাকে। তো এই পদ্ধতির মাধ্যমে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এই টোটাল অ্যামাউন্ট, যেটা খুবই কম, ঠিক আছে। যদি তুমি দেখো বিভিন্ন ইনস্টিটিউট তারা যেইভাবে ব্যাপারটাকে দেখে, আমরা কিন্তু এটাকে পুরোপুরি অন্যভাবে ডিল করে, আমাদের প্রধান মুখ্য টার্গেটই হচ্ছে কি স্টুডেন্টদের যেন শেষ মুহূর্তে গিয়ে তাদের যাতে পুরো যে প্রিপারেশনটা সেটাকে একটা গতি দিয়ে তারা যেন অতিক্রম করতে পারে, ঠিক আছে। সবচেয়ে বড় ধাপ যেটা থাকে প্রিলিমিনারি, সেটাকে অতিক্রম করতে পারে এবং আমরা যেন করাতে পারি, ঠিক আছে। তো এই ছিল পদ্ধতি।
এইভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে। আমি আমার যে পার্টটা, অবশ্যই বাকি পার্টগুলো নিয়ে যারা রয়েছে তারা অ্যানালাইজ তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে ডেফিনেটলি। আমি আমার পার্ট দেখো, আমার এই যে জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি উইথ ইকোনমিক্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি যেটা রয়েছে, অল টোটাল 100 মার্কস। ইটস নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে। 100 মার্কস মানে 50% মার্কস কিন্তু আমি পুরো এই ব্যাপারটাকে আমি পুরো গাইড করবো, এবং এর ওপর বেস করে কিন্তু আমি মক সিরিজ একটা তোমাদের প্রোভাইড করা হবে, যে মক সিরিজটা কিন্তু অত্যন্ত লাভবান হবে। মক সিরিজের মাধ্যমে তোমরা যে মক সিরিজে আমি আর আগেও বলেছি অনেক স্টুডেন্ট এইটা করে কিন্তু লাভবান হয়েছে, তোমরাও কিন্তু এই মক সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই মক সিরিজের পর যে ডাউটসগুলো থাকবে সেগুলো কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, WBCS 2021 আর সময় নেই। সময় নষ্ট না করে, যদি তোমার সামর্থ্য থাকে এবং ইচ্ছা তো অবশ্যই অনেকের থাকে, আমি বলবো যে একবার তোমরা দেখো জয়েন করে যে কি পদ্ধতিতে হচ্ছে। আর তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের সাথে তোমরা যোগাযোগ করে আমাদের যে ইনস্টিটিউশন সেই সম্পর্কিত খোঁজখবর তোমরা নিতে পারো। কেন আমি এটা কনফিডেন্টলি বলতে পারছি, কারণ প্রতি মুহূর্তে আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হয়, আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টির সাথে হয়, এবং দে আর ভেরি মাচ স্যাটিসফাই। এটা আমরা কিন্তু গর্বের সাথে বলতে পারছি, কারণ আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের সাথে কিন্তু কথা বলে চলেছি, ঠিক আছে। তো অতি শীঘ্রই যারা এখনো জয়েন করোনি তারা জয়েন করে যাও, এবং খুব তাড়াতাড়ি আবার বলছি জানুয়ারি 2 থেকে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে। WBCS 2021-এর র্যাপিড রিভিশন কোর্সে, এবং সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকজন ফ্যাকাল্টি রয়েছে, তারা সেটাকে তার যে যার দায়িত্বে রয়েছে সেটাকে তারা অ্যানালাইজ করবে, সেইভাবেই তারা পড়াবেন। তো সময় নষ্ট না করে জয়েন করে যাও, দেখা হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর যেটা বললাম কোর্স সম্পর্কিত যদি কোনো ইনকোয়ারিজ থাকে, তোমরা এই যে নাম্বারটা প্রোভাইড করলাম এটাতে তোমরা সরাসরি যোগাযোগ করে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ, ভালো থেকো।